প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা ফাউন্ডেশন ক্লাসের দ্বিতীয় পর্বের সেকেন্ড ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এখানে আজকে আলোচনা করব আমরা পদার্থের গঠন সম্পর্কে। পদার্থের গঠন সম্পর্কে প্রথমে ধারণা দিয়েছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে ডাল্টন। বিজ্ঞানী ডাল্টন সর্বপ্রথম পদার্থের গঠন সম্পর্কে ধারণা দিয়েছিলেন। এর আগে পদার্থের গঠন সম্পর্কে আমরা কিছু জানতাম না। আমরা পৃথিবীতে যে ধরনের পদার্থগুলো দেখতে পাই সেগুলো কঠিন, তরল বা বায়বীয় পদার্থ হোক, বা মৌলিক পদার্থ হোক, যৌগিক পদার্থ হোক, বা ধাতব পদার্থ হোক, বা অধাতব পদার্থ হোক, বা গ্যাসীয় পদার্থ হোক, যে কোনো ধরনের পদার্থ হোক না কেন, বিজ্ঞানী ডাল্টনই সর্বপ্রথম পদার্থের গঠন সম্পর্কে আমাদেরকে অভিহিত করেছেন। তিনি পদার্থের গঠন সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছেন সেগুলোকে আমরা বলি যে ডাল্টনের মতবাদ। এটিকে বলা হয় যে বিজ্ঞানী ডাল্টনের মতবাদ। বিজ্ঞানী ডাল্টনের মতে যে কোনো একটা পদার্থকে আমরা যদি ভাঙি, যেমন মনে করি এটা একটা পদার্থ, এটাকে যদি ভাঙি তখন সেটা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা হয়ে যাবে। এই ক্ষুদ্র ক্ষুদ্র টুকরাগুলিকে বলি যে আমরা কণা। এই কণাগুলোকে যদি আরো ভাঙি, এগুলো আরো ক্ষুদ্র হয়ে যাবে। এগুলোকে বলা হয় যে কি ক্ষুদ্র কণা। ক্ষুদ্র কণাগুলোকে যদি আরো ভাঙি তখন সেগুলা একেবারে পাউডারের গুলির মতো হয়ে যাবে। ডাস্ট বাতাসে ভেসে বেড়াবে। এগুলো তখন বাতাসে ভেসে বেড়াবে। এগুলোর নাম হচ্ছে অণু। অণুকে যদি আরো ভাঙি এগুলো একেবারে অদৃশ্য হয়ে যাবে। তখন সেগুলো খালি চোখে দেখা যাবে না। এগুলোকে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখি। এগুলোকে বলা হয় কি পরমাণু বলে। এগুলোকে পরমাণুকে বলা হয় যে ইংরেজিতে অ্যাটম, অণুকে বলা হয় যে মলিকিউল। কণাকে বলা হয় যে আর্টিকেল, আর পদার্থকে বলা হয় যে ম্যাটার। ডাল্টনের মতবাদটা হচ্ছে জাস্ট পরমাণু পর্যন্ত, এবং উনি আরো বলেছিলেন যে পরমাণুকে আর ভাঙা যায় না, পরমাণু হচ্ছে অবিভাজ্য। কিন্তু পরমাণু অবিভাজ্য হলেও ডাল্টনের পরবর্তী অন্যান্য বিজ্ঞানীরা পরমাণু নিয়ে গবেষণা করেছিলেন, যে পরমাণুর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ওরা জানতে চেয়েছিলেন। এর মধ্যে দ্বিতীয় বিজ্ঞানী হচ্ছে রাদারফোর্ড। এর পরবর্তী গবেষণা করেছিলেন, তার নাম হচ্ছে নিলস বোর, সমারফিল্ড, তারপর থমসন, আরও অনেকগুলো বিজ্ঞানী গবেষণা করেছিলেন। একে পরমাণুর ভিতরে যে অভ্যন্তরীণ স্থায়ী কণা, অস্থায়ী কণা রয়ে গেছে সেগুলি দ্বারা আবিষ্কৃত করেছিলেন। কিন্তু পথ প্রদর্শক হচ্ছে বিজ্ঞানী ডাল্টন। সেই জন্য বিজ্ঞানী ডাল্টনের মতবাদ এখনও কেমিস্ট্রি বইতে লিপিবদ্ধ করা থাকে যে পদার্থের গঠনের সবচেয়ে ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, এবং পরমাণু অবিভাজ্য। কারণ ডাল্টনই হচ্ছে পথ প্রদর্শক পদার্থের গঠন সম্পর্কে। তাহলে আমরা এখন রাদারফোর্ডের পরমাণু মতবাদ নিয়ে আলোচনা করব। দেখা যাক রাদারফোর্ড পরমাণু গঠন সম্পর্কে কি মতবাদ দিয়েছেন। এটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ডের মতবাদ। বিজ্ঞানী রাদারফোর্ডের
মধ্যে পরমাণুর মাঝখানে একটা কেন্দ্র থাকে, এটাকে বলা হয় যে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে দুই ধরনের কণা থাকে, প্রোটন এবং নিউট্রন। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, নিউট্রনে কোনো চার্জ নেই। আবার নিউক্লিয়াসে কেন্দ্র করে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থা থাকে। এভাবে ইলেকট্রনগুলা ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এদিকে এখানে নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন যেগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে সেগুলো হচ্ছে ইলেকট্রন, এবং এগুলো হচ্ছে নেগেটিভ চার্জ। একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ প্রোটনের সংখ্যা এবং নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনের সংখ্যা সমান হয়, সেই জন্য পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ। রাদারফোর্ডের মত অনুসারে এই যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রনের বিভিন্ন কক্ষপথের সংখ্যা, এই পরমাণুতে কক্ষপথের ইলেকট্রন ঘূর্ণনের কক্ষপথের সংখ্যা সম্পর্কে উনি কোনো ধারণা দিতে পারে নাই। কক্ষপথের আকার আকৃতি এবং কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা, কক্ষপথের ঘূর্ণন, এগুলি সম্পর্কে উনি কোনো ধারণা দেননি। উনি শুধু বলেছেন কি, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘূর্ণায়মান অবস্থাতে আছে, তেমনি পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থাতেই আছে। তবে পার্থক্য হচ্ছে পরমাণুতে নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ আর ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভ চার্জ। কিন্তু সৌরজগতের সূর্য এবং গ্রহগুলোর মধ্যে কোনো চার্জ নেই, এরা হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ। এছাড়াও রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করে তিনি তাদের ভরবেগ, কেন্দ্রীয় কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। এগুলো সম্পর্কে ধারণা দিয়েছিল বিজ্ঞানী নিলস বোর। এবং কোন কক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকবে, ইলেকট্রনের যে মোমেন্টাম, এগুলি সম্পর্কে ধারণা দিয়েছিলেন পরবর্তী বিজ্ঞানী নিলস বোর। এখানে শুধু জাস্ট পরমাণুর মূল গঠন সম্পর্কে উনি ধারণা দিয়েছিলেন। এর পরবর্তী বিজ্ঞানী হচ্ছে নিলস বোর। নিলস বোর পরমাণু মডেল সম্পর্কে কি ধারণা দিয়েছেন, আমরা এখন সেগুলো আলোকপাত করব। বিজ্ঞানী নিলস বোরের মতবাদ। বিজ্ঞানী নিলস বোরের মতে পরমাণুর মাঝখানে থাকবে নিউক্লিয়াস। নিউক্লিয়াস আছে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং ঋণাত্মক চার্জযুক্ত এবং নিরপেক্ষ চার্জযুক্ত নিউট্রন, এবং এর বাইরে যে ইলেকট্রনগুলো থাকবে, ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন। উনি বলছেন প্রথম কক্ষপথে
থাকবে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকবে যে 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে থাকবে যে 18টা ইলেকট্রন। আমি কয়েকটি ইলেকট্রন এঁকে দিচ্ছি এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কক্ষপথে থাকবে যে 32টি ইলেকট্রন। এবং কক্ষপথগুলোর আকার সম্পর্কে তিনি কোনো ধারণা দেননি। তিনি বলেছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে ইলেকট্রনগুলোর যে বিভিন্ন কক্ষপথগুলো বৃত্তাকার হবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ইলেকট্রনগুলো শুধু বৃত্তাকার পথে ঘুরে না, এরা উপবৃত্তাকার এবং ডাম্বেল আকৃতির পথেও ঘূর্ণায়মান অবস্থাতে আছে। তবে নিলস বোর কতগুলো তথ্য দিয়েছেন, সেগুলো হচ্ছে এই যে কক্ষপথে যে ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করার জন্য তিনি একটি সূত্র উপস্থাপন করেছেন। সেটা হচ্ছে প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা সমান 2n²। এই সূত্র দিয়ে নির্ণয় করার জন্য বলেছেন যে প্রতিটি কক্ষপথে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে এটা 2n²। এখানে n কি? n হচ্ছে নিউক্লিয়াস থেকে কক্ষপথগুলা, প্রথম কক্ষপথ যদি হয় তাহলে এখানে n এর মান হবে যে 1, দ্বিতীয় কক্ষপথ যদি হয় এখানে n এর মান হবে যে 2, তৃতীয় কক্ষপথ যদি হয় n এর মান হবে যে 3, চতুর্থ কক্ষপথ যদি হয় তাহলে n এর মান হবে যে 4। এই n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। n এটাকে বলি যে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ নিউক্লিয়াস থেকে কক্ষপথগুলোর দূরত্ব। এই কক্ষপথগুলোকে বলা হয় যে শক্তি স্তর। প্রথম শক্তি স্তর যদি প্রথম শক্তি স্তর হয় তাহলে n এর মান হবে যে 1, দ্বিতীয় শক্তি স্তর যদি হয় তাহলে n এর মান হবে যে 2, তৃতীয় শক্তি স্তর হলে n এর মান 3, চতুর্থ শক্তি স্তর হলে n এর মান হবে যে 4। তাহলে আমরা যদি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যদি নির্ণয় করতে চাই তাহলে n এর মান ধরতে হবে যে 1। শক্তি স্তরগুলোকে ইংরেজিতে বলা হয় যে অরবিট। তাহলে ফার্স্ট অরবিট বা প্রথম অরবিটে ইলেকট্রন সংখ্যা সমান 2n²। তাহলে 2 × 1² কয়টা হচ্ছে? 2টা। এরপরে দ্বিতীয় অরবিটে ইলেকট্রন সংখ্যা 2n², 2 × 2² তাহলে n মান হবে এখানে 2। দ্বিতীয় অরবিটে তাহলে কত? 2 × 4 সমান 8টি। এরপরে তৃতীয় অরবিট × 3² 18টি। ঠিক আছে, এরপর আসা যাক চতুর্থ অরবিট। চার চারে 16, 32টি ইলেকট্রন থাকবে। তাহলে এইভাবে প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা করা হবে সেটা আমরা নিলস বোরের দেওয়া এই সূত্র থেকে বাইর করতে পারি। এখানে উনি আবার
শক্তি অরবিট মানে হচ্ছে শক্তি স্তর। প্রতিটি শক্তি স্তর আবার নাম দিয়েছেন। যেমন প্রথম অরবিট যদি হয় সেটা হচ্ছে কে, দ্বিতীয় অরবিট হচ্ছে এল, তৃতীয় অরবিট হচ্ছে এম, চতুর্থ অরবিট হচ্ছে এন। এগুলো হচ্ছে অরবিটের নাম। এরপর আসা যাক ইলেকট্রনগুলার কৌণিক ভরবেগ। আমি এটা বুঝে ফেলি, তোমরা এগুলো ভালো করে লিখে নাও। এখন ইলেকট্রনের কৌণিক ভরবেগ জিনিসটা কি? এটা যদি একটা পরমাণু নিউক্লিয়াস হয় আর এগুলো যদি ইলেকট্রন হয়, এগুলো ধরলাম আমি ইলেকট্রন, এগুলো তো নিউক্লিয়াসের কেন্দ্র করে ঘূর্ণায়মান অবস্থাতে আছে। তাহলে এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় এদের মধ্যে দুইটা বল উৎপন্ন হয়। একটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। কেন্দ্রমুখী বল হচ্ছে কেন্দ্রের দিকে যেটা থাকে, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, আর এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তার কারণ নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ এদের মধ্যে একটা আকর্ষণ বল উৎপন্ন হয়, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। আবার কোন একটা বস্তু যদি একটা বিন্দুকে কেন্দ্র করে যদি ঘুরতে থাকে তখন তার মধ্যে একটা কেন্দ্র বিমুখী বল উৎপন্ন হয়। এই যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল যখন সমান থাকে তখন বস্তুটা বৃত্তাকার মতো ঘুরতে থাকে। এখন এখানে ইলেকট্রনের কেন্দ্রমুখী বল কত হবে সেটা হিসাব করার জন্য নিলস বোর একটা ফর্মুলা দিয়েছেন, সেটা হচ্ছে এমবিআর। এখানে এম হচ্ছে কি, এম হচ্ছে ইলেকট্রনের ভর, বি হচ্ছে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে এই ব্যাসার্ধ, যে কক্ষপথে ঘুরতেছে সেই কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের বা কক্ষপথের ব্যাসার্ধ এটা হচ্ছে ইলেকট্রন ঘূর্ণনের কক্ষপথের ব্যাসার্ধ, এই পাশে এমবিআর। আর ওইদিকে হচ্ছে কি NH/2 n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। যদি প্রথম কক্ষপথ হয় n এর মান 1, দ্বিতীয় কক্ষপথ হলে n এর মান 2, তৃতীয় এই ধরনের এখানে তৃতীয় কক্ষপথ, এখানে n এর মান হবে কত 3 হবে এখানে। আর h কত প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্কের ধ্রুবক। আর পাই এর মান হচ্ছে 3.14। তাহলে আমরা যদি প্রথম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ যদি বের করতে চাই তাহলে এখানে শুধু n এর মান বসাই দেবো 1। দ্বিতীয় কক্ষপথে দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ বের করতে চাইলে n এর মান বসাবো যে 2, অর্থাৎ n এর মান বসাবো, n এর মান কত হবে 1 2 3 4, এগুলো হচ্ছে n এর মান।
তোমরা এটা তাড়াতাড়ি নোট করে নাও। প্লাঙ্ক কনস্ট্যান্ট এটার একটা নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে 6.626 tan inverse 34 meter square kg per second। এরপর আসা যাক 3 নম্বরে, ইলেকট্রন ঘূর্ণনের সময় শোষিত এবং বিকিরিত শক্তি। ইলেকট্রন ঘূর্ণনের সময় শোষিত এবং বিকিরিত শক্তি। ইলেকট্রন ঘূর্ণনের সময় শোষিত এবং বিকিরিত শক্তি বলতে এখানে যা বোঝাচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসে কেন্দ্র করে যখন ঘুরবে, যখন এটা একটা পরমাণু নিউক্লিয়াস, এগুলো হচ্ছে ইলেকট্রন ঘূর্ণনের কক্ষপথ। অনেক সময় দেখা যায় যে ইলেকট্রনগুলা নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। ঘুরতে ঘুরতে ইলেকট্রনগুলা যখন নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে যায় তখন শক্তি সে শোষণ করে। আবার অনেক সময় ইলেকট্রনগুলো উচ্চ শক্তির অরবিটাল থেকে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, তখন শক্তি বিকিরণ করে। যেমন আমরা যখন একটা বিল্ডিংয়ে সিঁড়ি দিয়ে যখন উঠি, তখন নিচের তলা থেকে উপরের তলা উঠার সময় শক্তি গ্রহণ করি, আবার উপরের তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে নামার সময় শক্তি কী করে দিই, ছেড়ে দিই, তখন আর শক্তির প্রয়োজন হয় না। ব্যাপারটা ঠিক এরকমই। ইলেকট্রনগুলা নিম্ন শক্তির স্তর থেকে উচ্চ শক্তির স্তরে প্রবেশ করার সময় শক্তি সে কালেক্ট করবে, শক্তি শোষণ করবে। আবার উচ্চ শক্তির অরবিটাল থেকে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করার সময় সেই শক্তি ছেড়ে দেবে। এই শক্তির পরিমাণ হচ্ছে hc/λ। এই শক্তির জন্য তিনি এই শক্তির পরিমাণ হিসাব করার জন্য তিনি একটা ফর্মুলা দিয়েছেন, সেটা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ ইলেকট্রনের hc/λ।
এই সূত্রটা ব্যাখ্যা করবো এখন। এখানে কোথায় কি বোঝাচ্ছে? আমরা জানি শক্তি সবসময় কি ফুটন কণা, আর এই শক্তিটা তরঙ্গ আকারে নির্গত হবে। যেমন নিম্ন শক্তির অরবিটাল থেকে যখন উচ্চ শক্তির অরবিটালে যাবে তখন সে শক্তি কি করবে? গ্রহণ করবে। আবার উচ্চ শক্তির অরবিটাল থেকে নিম্ন শক্তির অরবিটালে যখন আসবে তখন এই শক্তিটা সে কি করবে? ছেড়ে দেবে। এই শক্তিটা এইভাবে ছেড়ে দিচ্ছে, আর এদিকে শক্তিটা কি করবে? সে শক্তি গ্রহণ করবে এখানে। তাহলে এখানে শক্তিটা যেহেতু ফুটন কণা, শক্তিটা যাবে কিভাবে? তরঙ্গ আকারে যাবে। একটা তরঙ্গ এইভাবে যদি যায়, এইভাবে যদি একটা তরঙ্গ যদি যায়, তাহলে তরঙ্গের একটা কি থাকবে? তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, কম্পাঙ্ক থাকবে। হ্যাঁ, তরঙ্গের কি আছে? তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, কম্পাঙ্ক থাকবে, তরঙ্গের বেগ থাকবে। সেই জন্য এখানে নিউটা হচ্ছে কম্পাঙ্ক, তরঙ্গের কম্পাঙ্ক। এই নিউ এই তো প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটা আগে বলছি। প্লাঙ্ক কনস্ট্যান্ট, এই নিউটা হচ্ছে শক্তি তরঙ্গের কম্পাঙ্ক। শক্তিটা তরঙ্গ আকারে যাবে, সেই জন্য এটাকে আমি শক্তি তরঙ্গ বলতেছি। শক্তি তরঙ্গের কম্পাঙ্ক এটা নিউ। আর ল্যামডা হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। আর সি হচ্ছে কি? সি হচ্ছে আলোর বেগ। এই সবগুলোর মান এখানে বসালে আমি একটা ইলেকট্রন যে শক্তিটা নির্গত করবে সেই শক্তির পরিমাণটা হিসাব করতে পারি এই ফর্মুলা দিয়ে। এগুলো সবগুলো নিলস বোর তার পরমাণু মডেলের মধ্যে ব্যাখ্যা করেছেন ইলেকট্রন সম্পর্কে। আজকে এতটুকু পর্যন্ত থাক। পরবর্তীতে আমি তৃতীয় ফাউন্ডেশন ক্লাস নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।